রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। পাম্পে গ্যাস না পাওয়ায় ক্ষোভ জানাচ্ছেন গ্রাহকেরা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি সহকর্মী ফেরদৌস রহমানের সাথে। ফেরদৌস, আমরা জেনেছি কোনো কোনো পাম্পে গ্যাস থাকলেও গ্যাসের চাপ কম, ফলে গ্যাস দেওয়া যাচ্ছে না। এ বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমি রয়েছি রাজধানীর তেজগাঁয়ে। আপনি জানেন যে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে এই রাজধানীতে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। আপনি যেমনটি বলছিলেন যে গ্যাসের সরবরাহ কিছু কিছু ফিলিং স্টেশনে থাকলেও আমরা যে চিত্র সকালে এসে দেখতে পেয়েছি যে এখানে সিএনজি, প্রাইভেট কার এবং অটোরিকশা থেকে শুরু করে যানবাহনের দীর্ঘ সারি রয়েছে এবং তারা গ্রাহকরা বলছেন যে এখানে এসে তারা যে তাদের চাহিদা অনুযায়ী যে গ্যাস তারা চাচ্ছেন সেটা ফিলিং স্টেশনগুলো দিতে পারছেন না। এবং আমরা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে তারা কিছু সময় গ্যাস সরবরাহ থাকলে তারা গ্রাহকদের চাহিদার চেয়ে কিছুটা কম সরবরাহ করতে পারেন এবং অনেকটা সময় যাওয়ার পরেই তারা আসলে জানান যে এখানে গ্যাস সরবরাহ আসলে বন্ধ হয়ে যায়। এবং আরেকটি এই বিষয় তারা জানিয়েছেন যে সকাল থেকেই এই গ্রাহকরা এখানে এসে ভিড় জমাচ্ছেন, তবে তাদের চাহিদা অনুযায়ী তারা গ্যাস সরবরাহ করতে পারছেন না। এবং গ্রাহক পর্যায়ের সঙ্গে আমরা কথা বলেছি, বিশেষ করে সিএনজি চালক যারা, তারা বলছেন তাদের ভোগান্তির কথা। তারা জানিয়েছেন যে তাদের চাহিদা অনুযায়ী গ্যাস নিতে না পারায় তারা যাত্রী সংকটে ভুগছেন। এবং আরও যে বিষয়টি জানিয়েছেন যে তারা এইভাবে যাত্রী সেবা না দিতে পারলে তাদের আয় রোজগার কমে যাচ্ছে এবং সংসার জীবনেও প্রভাব পড়ছে। আরেকটি বিষয় তারা আমাদেরকে জানিয়েছেন যে এই যে ঘন্টার পর ঘন্টা ফিলিং স্টেশনে দাঁড়িয়ে তাদের অপেক্ষা করতে হচ্ছে, ফলে তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এবং যারা সরবরাহকারী রয়েছেন, অর্থাৎ কোম্পানির অধীনে যারা কাজ করেন, তারাও আমাদেরকে ভোগান্তির কথা জানিয়েছেন যে তারা ঠিকমতো গ্যাস না পাওয়ায়, অর্থাৎ চাহিদা মতো না পাওয়ায় তারা কোম্পানির যে সরবরাহ রয়েছে, অর্থাৎ মালামাল সরবরাহ, সেগুলো তারা দিতে পারছেন না। এবং আরেকটি বিষয় তারা জানিয়েছেন যে দিনে তারা তাদের চাহিদার অর্ধেকেরও কম গ্যাস তারা পেয়ে থাকেন কিছু কিছু ফিলিং স্টেশন থেকে। তবে তারা জানিয়েছেন যে ঢাকার বিভিন্ন ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, কিছুক্ষণ পর চালু হলেও সেটি 50 থেকে 1 ঘন্টার মতো সময় গ্যাস সরবরাহ চালু থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তা আবার আমরা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি যে সংকট নিরসনে আসলে এখান থেকে উত্তরণের পথ কি হতে পারে। তবে তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত তারা আসলে জানে না যে সমাধানের পথ আসলে কোথায়। তবে তারা জানিয়েছেন যে গ্যাসের সরবরাহ কম থাকায়, অর্থাৎ চাপ কম থাকায় তারা সরবরাহ দিতে পারছেন না গ্রাহকদের চাহিদা অনুযায়ী। তো রাজধানীর তেজগাঁও ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ ইস্তের। রাজধানীর ফিলিং স্টেশন থেকে জানাচ্ছিলেন ফেরদৌস রহমান। এদিকে গত 2 সপ্তাহ মানিকগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে তীব্র গ্যাস সংকট। এতে বিপাকে পড়েছেন যানবাহন চালকেরা। পাশাপাশি দীর্ঘদিন প্রাকৃতিক গ্যাস না থাকায় বিপাকে স্থানীয় কারখানা ও বাসিন্দারা। এদিকে সাভারে আবাসিক এলাকা থেকে শিল্প কারখানা, এমনকি সিএনজি স্টেশন, সবখানি গ্যাসের স্বল্পতায় চরম ভোগান্তি। এ নিয়ে আরও জানাতে মানিকগঞ্জ সিএনজি স্টেশন থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান ও সাভারের কলমা থেকে হুমায়ুন কবির। প্রথমেই চলে যাচ্ছি আসাদের কাছে। আসাদ, আজকে ফিলিং স্টেশনে গাড়ির যানবাহনের চাপ কেমন দেখছেন, জানাবেন। ইশতিয়াক, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার তাঁতিকালিয়ানী অর্থাৎ বাস স্ট্যান্ডের পাশে যে ফিলিং স্টেশন রয়েছে গুডলাক সিএনজি স্টেশনে, সেখানে কিন্তু আমরা এসে দেখতে পেয়েছি যে গাড়ির কিন্তু দীর্ঘ লাইন, অর্থাৎ গ্যাসের যে সংকট রয়েছে, যার কারণে ভোর থেকেই কিন্তু সিরিয়াল দিয়ে রেখেছে স্টেশনে। কিন্তু এখন পর্যন্ত প্রায় 10টার উপরে বাজে, এখন পর্যন্ত কোনোভাবে একটা গাড়িকে গ্যাস দেওয়া সম্ভব হয়নি। কারণ প্রাকৃতিক যে লাইনের গ্যাস, সেটার চাপ কম থাকার কারণে তারা যারা গ্যাস নেওয়ার জন্য এসেছেন তাদেরকে দিতে পারছেন না। অর্থাৎ এখানকার যারা কর্মরত রয়েছে তারা বলছেন যে সিলিন্ডার গ্যাসগুলো তো দিতে গেলে প্রায় চাপ লাগে 200-150 এরকম, কিন্তু এখানে এখন কোনো চাপই নেই, যার কারণে কিন্তু দীর্ঘ সারি রয়েছে। সেখানে কিন্তু সিএনজি অটোরিকশা, তারপর হচ্ছে ব্যক্তিগত গাড়ি, এবং আমরা কিন্তু আমার পেছনেই কিন্তু রয়েছে যে অ্যাম্বুলেন্স। এতে করে কিন্তু যে বিপাকে পড়েছে যারা যে সিএনজি চালক রয়েছে তারা, বিশেষ করে কারণ মানিকগঞ্জের থেকে যেসব গাড়িগুলো যায় সেসব গাড়িগুলোর অধিকাংশই ডিজেল চালিত।
তো আমি যে বিষয়টা আপনাকে জানাতে চাচ্ছি যে এই দীর্ঘদিন যাবৎ এখানে গ্যাস সংকট থাকার কারণে কিন্তু দেখা গিয়েছে যে আহ, যে যে আহ, আপনার যে গ্যাসের যে লাইন সেই লাইনে কিন্তু আমাদের মানিকগঞ্জে প্রায় 12,000 গ্রাহক রয়েছে। সেই গ্রাহকগুলোও কিন্তু দীর্ঘদিন যাবৎ বিল দিয়ে আসছে, কিন্তু তারা কিন্তু লাইনের গ্যাসের থেকে কিন্তু গ্যাস পাচ্ছে না। এতে করে দুর্ভোগে কিন্তু বাসিন্দারাও রয়েছে। অপরদিকে এখানকার যারা চালক রয়েছে তারা জানাচ্ছেন যে প্রতিদিন তারা 500 টাকার গ্যাস ভরলে তারা প্রতিদিন 200 টাকা ইনকাম করতে পারে। সেক্ষেত্রে তাদের 1500 টাকা থাকতো, কিন্তু এখন যে অবস্থা হয়েছে, দীর্ঘ সময় অপেক্ষা করে 500 টাকার গ্যাস পেলেও সেটা গ্যাসের চাপ না থাকার কারণে তারা প্রায় 1000 টাকার মতো সেই গ্যাস ব্যবহার করতে পারে। এতে করে কিন্তু তাদের আয়ের একটা অংশ, অর্ধেক অংশ কিন্তু চলে যাচ্ছে এই গ্যাসের চাপ না থাকার কারণে। এতে করে তাদের আয় কমে গেছে। সেক্ষেত্রে কিন্তু দেখা গিয়েছে তারা বিপাকেও পড়েছেন। অপরদিকে যে ছোট গাড়িগুলো রয়েছে তারা দীর্ঘ সময় এখানে থাকতে থাকতে তারা কিন্তু বিরক্ত হয়ে যাচ্ছে বলে তারা জানিয়েছেন, কারণ 4, 5, 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে সেই গ্যাসগুলো নিতে হচ্ছে। তো ইশতিয়াক, এই ছিল আমার কাছে মানিকগঞ্জ থেকে গ্যাসের সবশেষ সংবাদ। এ পর্যায়ে জানবো সাভারের কলমার অবস্থা, সেখানে আছেন হুমায়ুন। হুমায়ুন, গ্যাস সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি বলছে? দ্রুতই সরবরাহ স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, পাশাপাশি চালকরা কি বলছে জানাবেন। ইশতিয়াক, শিল্পাঞ্চল সাভার আসলে প্রায় 2000-এর মতো শিল্প কলকারখানা রয়েছে। এইসব কারখানাগুলো কিন্তু বেশিরভাগ কারখানায় গ্যাস দিয়ে পরিচালিত হচ্ছে। গ্যাসের চাপ কম থাকার কারণে কিন্তু কারখানাগুলো তাদের যে টার্গেট সেটি কিন্তু আসলে পূরণ করতে পারছে না। ফলে কিন্তু তাদের অতিরিক্ত খরচ হিসেবে ডিজেল ব্যবহার করতে হচ্ছে। ডিজেল ব্যবহারের কারণে আমরা কিছুক্ষণ আগে একটি গার্মেন্টস এর জেনারেল ম্যানেজারের সাথে কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন উইন্টার ড্রেস লিমিটেড তার ফ্যাক্টরিতে 5000-এর বেশি শ্রমিক রয়েছে। প্রতিদিন তার ডিজেলের পেছনে খরচ হচ্ছে 1 লক্ষ টাকার উপরে, মানে 30 থেকে 40 লক্ষ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে শুধুমাত্র লাইনে প্রেশার না থাকার কারণে। এই অবস্থা চলতে থাকলে আসলে বিদেশি বাজারে বর্তমান যে গার্মেন্টস শিল্প কম্পিটিশনের মাধ্যমে টিকে থাকাটা অনেক কঠিন হয়ে পড়বে। কারণ গ্যাস সহ গ্যাসের চাপ যদি সেভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু কস্টিং বেড়ে যাবে। যদি কস্টিং বেড়ে যায় তাহলে আন্তর্জাতিক বাজারে কিন্তু উৎপাদন ব্যয় বেড়ে গেলে কিন্তু আন্তর্জাতিক বাজারে আসলে সে অর্থে টিকে থাকা অনেকটা চ্যালেঞ্জিং হবে, এমন কথাই কিন্তু গার্মেন্টস মালিকরা বলছেন। তারা বলছেন দ্রুত আসলে এই সংকটের সমাধান করা হবে। এছাড়া বাসাবাড়ি এবং সিএনজি পাম্প সহ মোটামুটি সবখানেই কিন্তু গ্যাস সংকট রয়েছে। যেহেতু শিল্পাঞ্চল সাভার আসলে এখানে আমরা দেখেছি সকালবেলা কিন্তু একজন শ্রমিক 8টার মধ্যে তার অফিসে যায়, সকাল 6টা থেকে রান্না বান্না শেষ করি, কিন্তু এই সময়টিতে আসলে সাধারণ শ্রমিক কিংবা স্থানীয় সাধারণ জনগোষ্ঠী তারা কেউ কিন্তু আসলে গ্যাসের দেখা পাচ্ছে না, যে কারণে কিন্তু একটা বড় ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। এবং দুপুরে যারা শ্রমিকরা বাসায় এসে লাঞ্চ করবেন সেই সময় যে সামান্য গ্যাসের ব্যবহার সেটাও কিন্তু তারা করতে পারছেন না। মোটামুটি চরম বিড়ম্বনার মধ্যে দিয়ে কিন্তু তাদেরকে যেতে হচ্ছে। এবং পেট্রোল পাম্পগুলোতে, সিএনজি স্টেশনগুলোতে আমরা দেখেছি সাভারের একটি সিএনজি পাম্প দেখেছি আমরা একেবারে 1 সপ্তাহ 10 দিন ধরে বন্ধ রয়েছে। আর বাকি যে কয়েকটা সিএনজি পাম্প রয়েছে সেগুলো আসলে ধীরে গতিতে চলছে। যেখানে 600 টাকার গ্যাস নেওয়ার কথা সেখানে 100 থেকে 150 কিংবা 200 টাকা গ্যাস তারা নিতে পারছে। এবং সেজন্য কিন্তু কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে আসলে চালকদের অপেক্ষা করতে হচ্ছে। এটিকে এক ধরনের ভোগান্তি এবং বিড়ম্বনা বলছেন চালকরা। এবং সব মিলিয়ে শিল্পাঞ্চল সাভার আশুলিয়ার গ্যাস ব্যবহারকারী যারা রয়েছেন, গার্মেন্টস মালিক, যানবাহনের চালক এবং বাসাবাড়ির গ্যাস যারা ব্যবহার করছেন, তারা বলছেন দ্রুত আসলে এই সংকট সমাধান করে গ্যাস সরবরাহ নিশ্চিত করার। এ ছিল সাভারের কলমা এলাকা থেকে আমার কাছে গ্যাস সরবরাহের সবশেষ নিয়ে বিস্তারিত। সাভার এবং মানিকগঞ্জ থেকে গ্যাস সংকটের সার্বিক প্রভাব নিয়ে জানাচ্ছিলেন আসাদ এবং হুমায়ুন। ইরানি ড্রোন হামলায় হরমুজ বন্ধের পর এবার হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এতে নতুন সংকট তৈরি হয়েছে আন্তর্জাতিক সমুদ্র বাণিজ্যে, যার প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি তেলের আমদানিতে। লোহিত সাগর এড়িয়ে প্রায় 13,000 নটিক্যাল মাইল ঘুরে তেল আনতে হচ্ছে। এতে বাড়তি সময় যেমন লাগছে, তেমনি অতিরিক্ত খরচ হচ্ছে $5 মিলিয়ন। দেখুন হুসেন জিয়াদের প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য সংঘাতে হরমুজ প্রণালী বন্ধের পর এবার নতুন করে হুতিদের হামলায় বন্ধের পথে লোহিত সাগরও। এ পথেই সৌদি আরব ও আরব আমিরাত থেকে তেল আমদানি করছিল বিপিসি। কিন্তু এবার সে পথও বন্ধ হয়ে গেল হুতিদের ড্রোন আক্রমণে। এতে অনিশ্চয়তায় পড়েছে বাণিজ্যিক জাহাজ চলাচল, যার সরাসরি ধাক্কা লেগেছে বাংলাদেশের জ্বালানি আমদানিতে।
বিএসসি জানায় গত 23 জুলাই সৌদি আরবের ইয়ানবু বন্দর টার্গেট করে হুতিরা। সেখানে 1 লাখ টন অপরিশোধিত তেল নিয়ে অপেক্ষা করছিল বিপিসির এমটি নিনেমিয়া জাহাজ। সৌদি কর্তৃপক্ষ জাহাজটিকে দ্রুত বন্দর ত্যাগ করতে বলে। স্বাভাবিক সময়ে লোহিত সাগর হয়ে 4000 নটিক্যাল মাইল পাড়ি দিয়ে বাংলাদেশে আসতো 13 থেকে 15 দিনে। কিন্তু এখন উল্টো পথে আফ্রিকা মহাদেশ ঘুরে 13,000 নটিক্যাল মাইল পথ পাড়ি দিতে হচ্ছে। এতে 34 দিন সময় বেশি লাগার পাশাপাশি খরচ বাড়ছে অন্তত $5 মিলিয়ন। ইয়ানবু পোর্ট কন্ট্রোল বললো যে জাহাজ এখানে রাখা যাবে না এবং সব তেলবাহী জাহাজকেই তারা ওখান থেকে ডিসচার্জ ওখান থেকে লিফট করতে বলেছিল। 1 লাখ টন তেল নিয়ে যদি কোনো ধরনের কোনো ডিস্ট্রাকশন, কোনো ড্যামেজ বা স্পিলেজ বা স্পিল ওভার ইফেক্ট হয় বা কোনো কিছু হয় ধরনের, এটার ইন্টারন্যাশনাল কনসিকুয়েন্সি 1 লাখ ক্রুড অয়েল যদি সমুদ্রে ভাসতে থাকে, এটা যে মানে ইরেপারেবল এবং অ্যাবসলিউটলি ক্যাটাস্ট্রফিক ইম্প্যাক্ট। শিপিং এজেন্ট জানান হুতির আক্রমণে জাহাজটি এ পথে আনতে নারাজ মালিকপক্ষ, তাই ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ বেছে নেওয়া হয়। যুদ্ধ দীর্ঘায়িত হলে খরচ আরও বাড়ার আশঙ্কার কথাও জানান তিনি। আমাদের একটা যেটা এস্টিমেশন ছিল অ্যারাউন্ড $5 মিলিয়ন মতো একটা এডিশনাল একটা এস্টিমেট আমরা করেছি যে অ্যাবাউট $5 মিলিয়ন। এটা মোর অর লেস, এটা তো আসলে একটু বুঝতে সময় লাগবে, কারণ এটা বাড়তে পারে কমতে পারে। শুধু তেলের সংকট নয়, যুদ্ধের কারণে এই পথে কন্টেইনার পণ্য পরিবহনও বন্ধ রেখেছে বিশ্বের বড় বড় শিপিং লাইনগুলো। ফলে বিভিন্ন বন্দরে আটকা পড়েছে রপ্তানি পণ্যবাহী হাজার হাজার কন্টেইনার। হরমুজটা একটা এন্ডেঞ্জার্ড একটা পজিশনে চলে গেল, যার কারণে আমরা মিডল ইস্টের যে কাভারেজটা সেটা পুরোপুরি আমাদের বন্ধ হয়ে গেছে। বিশেষ করে রেড সি অঞ্চলে যে কান্ট্রিগুলো, সেটার অনেকগুলো কার্গো, প্রায় আমাদেরও 1000 টিউজের মতো কার্গো যেটা কলম্বোতে পড়ে আছে, সেটা সৌদি আরব অথবা দুবাই এই জায়গাগুলোতে যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারছে না। সাম্প্রতিক সময়ে তেল নিয়ে পরপর 3টি জাহাজ আসায় আপাতত সংকট নেই বলে জানায় বিএসসি। তবে যুদ্ধ দীর্ঘায়িত হলে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে। এতে বিকল্প উৎসের সন্ধান বা পরিশোধিত তেল বেশি কিনতে হতে পারে বিপিসিকে। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। জ্বালানি নিরাপত্তায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে সফলতা দেখিয়েছে কাপ্তাইয়ে দেশের প্রথম অনগ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। পরিত্যক্ত জমিতে সোলার প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদন করে এরই মধ্যে জাতীয় গ্রিডে সরবরাহ করেছে 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ, যার বাজার দর 75 কোটি টাকার বেশি। বিস্তারিত দেখুন জিয়াউর রহমান জুয়েলের প্রতিবেদনে। রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের পাশে 19 একর পরিত্যক্ত জমিতে স্থাপিত দেশের প্রথম সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় 2019 সালের 6 মে। 24,000 সোলার প্যানেলের 7.4 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই সোলার পাওয়ার প্ল্যান্ট স্থাপনে ব্যয় হয় 111 কোটি 20 লাখ টাকা। কেন্দ্রটি গেল 7 বছরে 6,37,00,000 ইউনিট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরাসরি সরবরাহ করে আয় করেছে 75 কোটি টাকার বেশি। নবায়নযোগ্য জ্বালানির এমন সাফল্যে দেশের পরিত্যক্ত জমি, বাসাবাড়ি ও জলাধারে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ব্যাপক সম্ভাবনাকে সামনে এনেছে। একটা তাপের মাধ্যমে বিদ্যুৎটা তৈরি হয়, তবে আরও যদি খালি জায়গা থাকে এই ধরনের যদি প্রজেক্ট করা যায় তাহলে আমাদের বাংলাদেশের জন্য খুবই উন্নত হবে। সূর্যের আলো খুব ভালো থাকে, তখন উৎপাদনের পরিমাণটা খুব ভালো থাকে। এটার মেনটেন্যান্স কস্ট খুবই কম, তো আমাদের যখন বিদ্যুতের ঘাটতি, এটা অনেক লাভজনক। পরিত্যক্ত জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্পের সাফল্যে নতুন করে পরিত্যক্ত জমি, ভবন ও বাসাবাড়ির ছাদ সহ জলাধারের উপরে ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনার কথা জানান সৌরবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী। আমাদের আরো একটা 7.6 মেগাওয়াটের প্ল্যান্টের কাজ চলমান আছে, ওটা টেন্ডার সম্পন্ন হয়েছে, হয়তো খুব শীঘ্রই কাজ শুরু হবে। এছাড়াও আমাদের এখানে যে বিল্ডিংগুলো আছে সেগুলোর ছাদের উপরে আমরা 332 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন রুফটপ বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে, সেটারও চুক্তি স্থাপন হয়ে গেছে। সোলার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য কোনো ধরনের বাড়তি কোনো ক্ষতি করা হয়নি, জাস্ট ওই পরিত্যক্ত জায়গাটাই ইউজ করা হয়েছে। আর পাশাপাশি আমাদের ব্রিক ফিল্ডে আরেকটি পাওয়ার প্ল্যান্ট করার প্রক্রিয়ায় আছেন, অলরেডি টেন্ডার হয়ে গেছে, সেটার ইভ্যালুয়েশন প্রক্রিয়ায় আছে। জীবাশ্ম জ্বালানি ব্যবহারে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের প্রভাবে প্রতিনিয়ত বাড়ছে বৈশ্বিক তাপমাত্রা। বিপরীতে নবায়নযোগ্য জ্বালানি সৌরবিদ্যুৎ
শতভাগ পরিবেশ বান্ধব, নিরাপদ ও সাশ্রয়ী হওয়ায় এর বৈশ্বিক চাহিদা বাড়ছে। তাই দেশের জ্বালানির নিরাপত্তা নিশ্চিত ও জীবাশ্ম জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে পার্বত্য এলাকা সহ দেশব্যাপী সৌর বিদ্যুৎ ছড়িয়ে দিতে সরকারি সহায়তা ও ভর্তুকির দাবি সাধারণ মানুষের। জিয়াউর রহমান জুয়েল, এখন রাঙামাটি। দেশের চাহিদার প্রায় ৯৮% ঔষধ দেশেই উৎপাদিত হচ্ছে। বিশ্বের ১৪০টিরও বেশি দেশে রপ্তানি হওয়া এই শিল্প এখন অন্যতম সম্ভাবনাময় খাত। অথচ উৎপাদন সক্ষমতা থাকলেও আইনি জটিলতায় আটকে আছে নতুন ওষুধের মূল্য অনুমোদন। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এতে আধুনিক ও কার্যকর চিকিৎসা থেকেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান পলক। তৈরি পোশাক শিল্পের পর দেশের সবচেয়ে সম্ভাবনাময় উৎপাদন খাত ওষুধ শিল্প। দেশের চাহিদার প্রায় ৯৮% পূরণ করে বিশ্বের ১৪০টিরও বেশি দেশে পৌঁছে যাচ্ছে বাংলাদেশের তৈরি ওষুধ। বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি বিশ্ব বাজারেও তৈরি হয়েছে আস্থার জায়গা। কিন্তু এই সাফল্যের আড়ালেই তৈরি হয়েছে এক বড় সংকট। কারখানায় উৎপাদন শেষ হলেও শত শত ঔষধ পৌঁছাতে পারছে না রোগীদের হাতে। ১৯৯৪ সালে ওষুধ মূল্য নির্ধারণের গ্যাজেট অনুযায়ী দেশের বাজারে মোট ১১৭ ধরনের ওষুধের মূল্য নির্ধারণ করে থাকে সরকার। তবে ২০২৩ সালে এই আইন পরিবর্তন হয়ে এই তালিকা হয়ে দাঁড়ায় ৭০০-তে। কার্যত এরপর থেকে এই আইন আর আলোর মুখ দেখেনি, যার ফলে এইসব বাজারে যে জীবন রক্ষাকারী ওষুধ রয়েছে সেগুলো ওষুধের নতুন মূল্য নির্ধারণের যে তালিকা সেই চিঠি এখনও পড়ে রয়েছে দপ্তরে। শুধু তাই নয়, এইসব ওষুধের যে নতুন সংস্করণ সেই সংস্করণও আর আসতে পারছে না বাজারে, যার ফলে রোগী ও যারা ভোক্তারা রয়েছেন তারা উন্নত এবং পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া যেসব ওষুধ রয়েছে সেসব ওষুধ থেকে বঞ্চিত হচ্ছেন। মূল্য নির্ধারণের প্রশাসনিক আইনি জটিলতা ও ক্ষমতার পালাবদলে থমকে আছে বাজারজাতকরণের অনুমোদন। বর্তমানে ৬৯টি প্রতিষ্ঠানের ১১৪৪টি ওষুধ মূল্য নির্ধারণের অপেক্ষায় রয়েছে, যার মধ্যে সবচেয়ে বেশি ভুগছেন ক্যান্সার, ডায়াবেটিস, কিডনি, হৃদরোগ সহ জটিল রোগের চিকিৎসা প্রার্থীরা। পুরনো অনেক ওষুধের মূল্য পুনর্নির্ধারণের আবেদনও প্রায় ২ বছর ধরে ঝুলে আছে। ডলার বিনিময় হার বৃদ্ধি, কাঁচামাল আমদানির খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বাড়লেও মূল্য সমন্বয় করতে পারছে না কোম্পানিগুলো। ফলে কিছু ঔষধ বাজারে টিকিয়ে রাখাও কঠিন হয়ে পড়েছে। কিছু আমাদের সিএনএস বর্তমান যুগে কোভিড পরবর্তী সময়ে নার্ভাস সিস্টেম রিলেটেড কিছু ডিজিজ বেরোচ্ছে, সেখানে কিছু নিউ ড্রাগ হচ্ছে। এই ড্রাগগুলো এফিকেসিটা কিছুটা বেটার এবং কিছু সাইড এফেক্ট কম থাকে। এটি হলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি। শিল্প সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসায়িক ক্ষতির চেয়েও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি থেকে রোগীদের বঞ্চিত হওয়ার ক্ষতি ঢের বেশি। বিশেষ করে এলডিসি উত্তরণের পর অনেক ঔষধ পেটেন্ট সুরক্ষার আওতার বাইরে চলে গেলে সেগুলো আর দেশে উৎপাদন সম্ভব হবে না, তাতে বাড়বে আমদানি ব্যয়। গত ইন্টারিমের সময় যে প্রাইস নির্ধারণ করা হয়েছে, সেই যে জটিলতা তৈরি হয়েছে সেই জটিলতাটা এখনও নিরসন হয়নি, যার ফলে এটার বহুমাত্রিক অসুবিধা তৈরি হয়েছে। এখন নতুন প্রোডাক্টের অ্যাক্টিভ র মেটেরিয়াল আমাদের কিন্তু ফ্যাক্টরিতে এক্সপায়ার হয়ে যাচ্ছে, কারণ নিউ প্রোডাক্টের অ্যাপ্রুভাল নাই। এখানে প্রাইস অ্যাপ্রুভাল না থাকলে আলটিমেটলি ব্যাকগ্রাউন্ডের সব কাজই স্থবির হয়ে যায়। এদিকে ঔষধ নিয়ন্ত্রক সংস্থা বলছে, সমস্যার মূল কারণ প্রশাসনিক ও আইনি জটিলতা। ঔষধ ও কসমেটিক্স আইন ২০২৩ অনুযায়ী মূল্য নির্ধারণের জন্য একাধিক কমিটির সুপারিশ প্রয়োজন, যার একটি কমিটি গঠন হলেও বাকি দুটি কমিটি এখনও গঠনই হয়নি। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনেও সংকট বেড়েছে। বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির একটি রিটের কারণে কোর্ট থেকে একটা নির্দেশনা আসে, একটা স্টে অর্ডার হয়, হলো ইন্টারিম গভর্নমেন্ট যে গেজেট প্রকাশ করেছে সেই গেজেট নিয়ে মূল্য নির্ধারণের কাজের তখন বাধাগ্রস্ত হয়। এখন আমাদের হাতে বাকি শুধু মূল্য নির্ধারণ কমিটি আর সাব কমিটি। তবে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা শেষে কয়েকদিনের মধ্যে সব আইনি জটিলতা কাটিয়ে কমিটি গঠন করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি এখন টেলিভিশনকে আরো বলেন, মন্ত্রিসভার অনুমোদন পেলে নতুন ওষুধের মূল্য নির্ধারণ করে বাজারজাত করতে আর কোনো জটিলতা থাকবে না। উই হ্যাভ ফর্মড আওয়ার কমিটি। যে লিটিগেশনটা আগের গভর্নমেন্ট আমলে ছিল, তাদের একটা মামলা ছিল, আমাদের একটা প্রজ্ঞাপন ছিল। উই আর গোয়িং টু উইথড্র দিস প্রজ্ঞাপন, তারা গোয়িং টু উইথড্র দ্য কেস। আমরা বসে আমাদের কমিটি করে দেওয়া হয়েছে, সেখানে 2 জন পর্যবেক্ষণ প্রাইভেট ফার্মাসিউটিক্যাল মেডিসিন কোম্পানিগুলির থাকবে, বসে মূল্য নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, 6 ক্যাটাগরির জীবন রক্ষাকারী ওষুধের দাম বাড়ানো হবে না। এর আগে চিকিৎসা সরঞ্জাম সহ প্রায় 120টির বেশি পণ্যে
মূল্য নির্ধারণ করে কিছু ক্ষেত্রে দাম কমিয়েছে ঔষধ প্রশাসন। শারিয়া জামান পুলক, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নানা উদ্যোগের পরেও হলগুলোতে ঠেকানো যাচ্ছে না পোকামাকড়, মশা, ছারপোকার উপদ্রব। ক্যান্টিনের খাবারের মান নিয়েও নানা অভিযোগ। খাবার, আবাসন, পরিবহন নিয়েও আছে অসন্তোষ। এতে ব্যাহত হচ্ছে লেখাপড়া। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছে সমস্যা সমাধানে তারা আন্তরিক। বিস্তারিত জাবেদ আবদুল্লাহর প্রতিবেদনে। হলে থেকে বাইরে রেখে ছারপোকা নিধন কর্মসূচি পালন করেছি এবং এইটা সফল হয়েছিল প্রায় 3 মাস। হলে কোনো ছারপোকা ছিল না, কিন্তু আবার 3 মাস পরে আবারও ছারপোকা চলে আসছে। চালটা মোটা, তারপর হচ্ছে রান্নাতে আগে টেস্টিং সল্ট ব্যবহার করতে। ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বপ্রথম উচ্চশিক্ষার সরকারি বিদ্যাপীঠ। ছাত্র শিক্ষকদের প্রচেষ্টায় শিক্ষার মান নিয়ন্ত্রিত হবার প্রেক্ষাপটে এটি ধীরে ধীরে স্বমহিমায় প্রাচ্যের অক্সফোর্ড হয়ে ওঠে। যুক্তরাষ্ট্রভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কিউএস র্যাঙ্কিংয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বের সেরা 600 বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান পাওয়া এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীদের আবাসন, হল, ক্যান্টিনের খাবার, পরিবেশ, পরিবহন সহ নানা বিষয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। ছাত্রদের অভিযোগ, ছারপোকা, মশা, মাছি, তেলাপোকার উপদ্রব বেড়েছে হলে হলে। হল প্রভোস্টদের বাধা থাকার পরেও কৌশলে ছাত্রদের অভিযোগের সত্যতা নিশ্চিত হতে একাধিক হলে আমাদের ঢুকতে হয় অনেকটা গোপনে। সরজমিনে দেখা গেছে হলে হলে পলেস্তারা খসে পড়ছে, নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ছারপোকার বংশবিস্তার। শিক্ষার্থীরা জানান সব মিলিয়ে বিনষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ। প্রত্যেকটা হলেই আসলে ছারপোকা আছে। এখন আমার সামনে হচ্ছে সেমিস্টার ফাইনাল, আমি কিভাবে কি করব? রাতে যদি ঘুমাইতে না পারি তাহলে পড়াশোনা কিভাবে করব? কারওয়ান বাজার থেকে যেটা হচ্ছে একদম 3rd গ্রেডের সবজি বা বাছাইকৃত খারাপ থাকে না, সেইগুলো অনেক সময় নিয়ে আসে। ক্যান্টিনে অপরিচ্ছন্ন পরিবেশে উপরে শুকানো হচ্ছে কর্মচারীদের পোশাক, আর তার নিচে চলছে শিক্ষার্থীদের জন্য দুপুরের খাবার তৈরির আয়োজন। কোন জায়গায় রাখবো দেখেন, রান্নাঘরের পোশাক আমরা একটা স্টোর রুম নাই যে আমরা একটা বিশ্রাম নেবো, যে কোনো একটা রুমে থাকবো বা রুমে রাখবো, আমাকে এই জায়গাটা নাই। আপনারা এখানে থাকি, এখানে সব কিছু আমাদের। এটা কি ও টেলিকাস্ট হবে নাকি আপনারা? এ বিষয়ে রেজিস্ট্রার জানান হলগুলোতে অব্যবস্থাপনা দেখাশোনার দায়িত্ব হল প্রভোস্টের, তাই সমস্যা সমাধানে উদ্যোগ তাদেরই নিতে হবে। হল প্রশাসন আছেন, এখন তো হলে ছাত্র সংসদ আছে, এগুলো তো তাদেরই দেখার কথা। হলে আমাদের ইঞ্জিনিয়ার সেকশনকে তাদের জানাতে হবে লিখিতভাবে যে আমাদের হলে এই কয়েকটা 10টা রুম বা 20টা রুমে ছারপোকার প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, এটা দূরীকরণের ব্যবস্থা নিতে তারা বলবে ইঞ্জিনিয়ার সেকশনকে। ইঞ্জিনিয়ার সেকশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। খাবার মানটা নিয়ে হয়তো অনেক সময় অভিযোগ বিভিন্ন ধরনের আসছে। অপরদিকে 2 কার্যদিবস অপেক্ষা করেও এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নবাব সলিমুল্লাহর দান করা 600 একর জমির উপর নির্মিত গবেষণাধর্মী এই বিদ্যাপীঠে এখন শিক্ষার্থীর সংখ্যা 40,000-এরও বেশি, যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা 2,000-এর উপরে। জাবেদ আবদুল্লাহ, এখন, ঢাকা। ক্ষমতায় বসে সমালোচনাকারীদের মুখ বন্ধ করতে চায় বিএনপি, যা নতুন বাংলাদেশে কখনোই সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এনসিপির শীর্ষ নেতারা। বরং এনসিপি নতুন কোনো স্বৈরাচার গড়ে ওঠার আগেই তা প্রতিহত করবে। সিলেটে এনসিপির জুলাই পদযাত্রায় এমন হুঁশিয়ারি দেন তারা। গোলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন তপু বণিক। জাতীয় নাগরিক পার্টির সিলেট পর্বের শেষ দিনের পদযাত্রায় সিলেটের গোয়াইনঘাট, জৈন্তাপুরে অংশ নেন এনসিপির নেতারা। এ সময় বলেন, এনসিপি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্ল্যাঙ্ক চেক না দিয়ে তার যৌক্তিক সমালোচনা করেই যাবে। বলেন, বাংলাদেশের তরুণদের জন্য সংস্কার লাগবেই লাগবে, এর কোনো বিকল্প নেই। জুলাই সংস্কার করেই থামবে এনসিপি। আওয়ামী লীগের সময় ছিল সবার সমালোচনা করেন, সমস্যা নাই, শেখ হাসিনার করা যাবে না। এইভাবে শেখ হাসিনাকে ব্ল্যাঙ্ক চেক দিয়ে শেখ হাসিনা স্বৈরাচার হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে গণহত্যার শিকার করেছে। বিএনপিকে কিংবা জনাব তারেক রহমানকে একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমরা এই ব্ল্যাঙ্ক চেক কখনোই দিতে পারি না। এত একটু চুপ চুপ করে থাকলে হবে না।
একটু শক্তিশালী করে বিএনপিকে নাড়া দিতে হবে। আপনি বিরোধী দলীয় নেতা মানে জনগণের আপনি ভয়েস, যদি জনগণের ভয়েস না হইতে পারেন তাহলে রাজপথে বিরোধী দল বের হবে। যদি সংসদে ফয়সালা না হয় তাহলে কোথায় ফয়সালা হবে? রাজপথে ফয়সালা হবে। এর আগে কোম্পানিগঞ্জে আরেকটি পথসভায় বক্তব্য রাখেন উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। এ সময় তিনি বলেন, বিএনপি এখন সরকারি প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে। যখনই দলীয় সমালোচনা করে এনসিপি, তখন সেটা বিএনপি মেনে নিতে পারে না। একই আয়োজনে দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আওয়ামী লীগের রাজনীতির পোস্টমর্টেম হয়েছে। এখন যদি কেউ আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায়, তাদেরকে স্বৈরাচার হতে দেবে না এনসিপি। আপনি যদি মনে করেন যে আপনি আমার উপর হামলা করবেন, রক্তাক্ত করবেন, চোখ উঠিয়ে নেবেন, তারপরে আপনি মিথ্যা মামলা দিবেন, হাসপাতালে চিকিৎসা দিবেন না, আপনি ছাত্র দল কেন, আপনি আরেকটা ফেরাউন হলে আপনার বিরুদ্ধে আমরা কথা বলবো। স্থানীয় যে এলাকায় আপনার এই মানুষগুলা কষ্ট করে ভোট দিয়েছে, কষ্ট করে আপনাকে নেতা বানিয়েছে, অনেক নিপীড়িত ছিলেন, এখন মন্ত্রী পাড়ায় থাকেন, এই মানুষগুলোর দিকে তাকানো প্রয়োজন। যদি মানুষগুলোর দিকে আপনি না তাকান 5 বছরে, আগামী ইলেকশনে বা স্থানীয় নির্বাচনে এই মানুষগুলো আপনার দিকে তাকাইবে না। এনসিপির এই পদযাত্রা ও পথসভাকে কেন্দ্র করে তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অবশেষে রাত 10টায় জৈন্তাপুরের পথসমাবেশের মধ্য দিয়ে শেষ হয় এনসিপির জুলাই পদযাত্রা, যেখানে কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। গুলজার আহমেদ, এখন সিলেট। জোয়ারের পানির তোড়ে বেড়িবাঁধ, সড়ক ও স্লুইস গেট বিধ্বস্ত হওয়ায় আতঙ্কে দিন কাটছে পটুয়াখালীর কলাপাড়ার বাসিন্দাদের। কৃষি মৌসুমের শুরুতেই এমন ভাঙনে হতাশ কৃষক। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থা। যদিও বেড়িবাঁধ দ্রুত সংস্কারের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জসিম পারভেজের প্রতিবেদনে বিস্তারিত। পরপর লঘুচাপ ও নিম্নচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর ও নদী। ভারী বৃষ্টিপাত ও ফুঁসে ওঠা নদীর স্রোতে বিধ্বস্ত কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের সদরপুর খ্রিস্টপল্লী এবং ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামের বেড়িবাঁধ সহ আঞ্চলিক সড়ক। অব্যাহত নদী ভাঙন আর জোয়ারের পানির তাণ্ডবে দফায় দফায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর, পুকুর, ঘের ও কৃষিজমি। রাঙ্গাবালী ও চালিতাবুনিয়া এবং কলাপাড়ার জালালপুর বেড়িবাঁধ সহ অন্যান্য স্থানে ভাঙন শুরু হওয়ায় নদীর তীরবর্তী মানুষ রয়েছে চরম আতঙ্কে। শিশুরা স্কুলে আসতে তাদের ভিতরে একটা সবসময়ের জন্য ভয়, আতঙ্ক কাজ করে যে এখানে যে জলের যে স্রোত এবং যে গভীরতা, যদি একবার পড়ে যায় তাদের আর বাঁচার কোনো উপায় থাকবে না। মনে হয় যে পড়ে যাব, স্রোত দেখলেই ভয় লাগে। বাড়িঘর তো তলাই যাইতে আছে, চলতে ফিরতে রান্না বান্না অনেক কষ্ট হইতে আছে মহিলাদের। এই আমন ধানের যে সিজনের যত বীজ ফেলা আছে সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। আমরা চাই রাস্তাটা একটু ঠিক হোক, ঠিক হইলে আমরা একটু ভালোভাবে চলতে ফিরতে পারবো, যাত্রীর জন্য ভালো হইবে, আমাদের জন্য ভালো হইবে। পানি উন্নয়ন বোর্ড কলাপাড়া ও রাঙ্গাবালী সার্কেলের 17টি পোল্ডারের অধীনে 518 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে প্রায় 20 কিলোমিটারই ঝুঁকিপূর্ণ। শুষ্ক মৌসুমে প্রায় 21 কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার হলেও ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে প্রায় 10 থেকে 15 কিলোমিটার বাঁধ। বিধ্বস্ত বাঁধ ও স্লুইস গেট জরুরি সংস্কারের প্রস্তুতির কথা জানান এই কর্মকর্তা। এটা আমরা মেরামত করতেছি এবং এটা নতুন একটা স্লুইস করার জন্য আমরা প্রস্তাবনা উপরে পাঠিয়েছি। এটা আমাদের নজরদারিতে আছে। যেখানেই ভাঙ্গন দেখা দেবে সেখানে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করব। বিগত বছরের তুলনায় চলতি বছর সমুদ্র ও নদ নদীর পানি ও স্রোত অস্বাভাবিকভাবে বেড়েছে। উপকূলীয় অঞ্চল রক্ষায় নদী শাসনের পাশাপাশি খনন এবং কার্যকর প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হলে সম্ভাবনাময় দক্ষিণাঞ্চলের কৃষক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান আরও গতিশীল হবে বলে আশা বিশেষজ্ঞদের। এখন পটুয়াখালী। সিরাজগঞ্জের এনায়েতপুর থেকে শাহজাদপুর পর্যন্ত 29 কিলোমিটার আঞ্চলিক সড়ক এখন চলাচলের অযোগ্য। বাঁধ উঁচু করতে রাস্তায় মাটি ফেললেও তা আর পাকা করা হয়নি। ফলে বর্ষায় কাদা আর শুষ্ক মৌসুমে ধুলোবালির পাশাপাশি সড়কে তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। ভোগান্তিতে 2 উপজেলার 20টি গ্রামের মানুষ। রিফাত রহমানের প্রতিবেদন, ছবি তুলেছেন ইমরান শেখ।
6 বছর আগে যমুনা নদীর তীর ঘেঁষে প্রায় 135 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটারের বাঁধের রাস্তাটি। কিন্তু 2 বছর আগে বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি উঁচু করতে রাস্তার উপর মাটি ফেলে পানি উন্নয়ন বোর্ড। মাটি ফেলার 2 বছর পার হয়ে গেলেও সড়কটি আর পাকা না করায় ভোগান্তি চরমে পৌঁছেছে। এই রাস্তা দিয়ে প্রতিদিন 2 উপজেলার 20টি গ্রামের কয়েক হাজার মানুষ চলাচল করে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এনায়েতপুর হাসপাতালে আসা রোগী, হাটের তাঁত ব্যবসায়ী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা। একাধিক স্থানে ছোট বড় অসংখ্য গর্ত আর খানাখন্দের কারণে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সড়কটি। একটু বৃষ্টি হলে পানি বাজে, কাদা হয়, হাঁটতে পারে না, যাইতে পারে না। মানুষ যে হাইটে যাবো, হাঁটার মতো কোনো পরিস্থিতি নেই। ছাত্রছাত্রীরা একটু বাসা থেকে বের হওয়ার সাথে সাথে তাদের ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে, পোশাক নিয়ে স্কুলে তারা যেতে পারতেছে না। জায়গা জায়গা ছোটো ছোটো গর্ত, এখান থেকে শাহজাদপুর পর্যন্ত রাস্তাটা পুরোটাই কাদা। রাস্তা হাইটে আসা নাকি হাইটে যাওয়া নাকি, মানে এই যে দুর্ভোগ পড়ছে, দুর্ভোগের কোনো শেষ নাই। গাড়ি ভেঙে যায়, ওটা বাচ্চা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, চেসিস ভেঙে যায়। এদিকে সড়ক ও জনপথ বিভাগ বলছে, কেবল এই সড়কটি নয়, সিরাজগঞ্জের ছয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত 3টি সড়কের সমন্বয়ে 1775 কোটি টাকা ব্যয়ে 88 কিলোমিটারের একটি আধুনিক মহাসড়ক নির্মাণের মেঘা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। 25 কিলোমিটার রোড আছে। এই 25 কিলোমিটার রোডকে একটা প্রক্রিয়ার মাধ্যমেই সম্পন্ন করতে হবে। এটা ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। বর্তমান সরকারের যে নির্বাচনী ইশতেহার এবং অঙ্গীকার আছে, সেটার আলোকেই এই রাস্তাটা পাঠানো হয়েছে। তারাও আন্তরিক, তারাও এটার পিছনে কাজ করতেছে। তা আমরা পাঠিয়ে দেবো, এটা দ্রুতই হয়ে যাবে আশা করা যায়। মেগা প্রকল্পের কাজ কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও আপাতত এই 29 কিলোমিটার সড়কটির দ্রুত সংস্কার বা পাকা করে চলাচলে স্বস্তি ফেরানো হোক, এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী হাজারো মানুষের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ। জানাবো আন্তর্জাতিক খবর। অবরুদ্ধ গাজায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হলে নিজ সেনাদের প্রত্যাহার করবে না বলে জানিয়েছে ইসরায়েলের এক কর্মকর্তা। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন জ্যেষ্ঠ ওই কর্মকর্তা। শুধু তাই নয়, খসড়াটিকে অগ্রহণযোগ্য বলে তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। এদিকে চুক্তিতে হামাসের সম্মতি সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 2 জন। বিস্তারিত জানাচ্ছেন পেনুকা সুলতানা। গাজায় চলমান সংঘাতের অবসান ঘটাতে অবশেষে সম্পূর্ণ নিরস্ত্রীকরণের বিষয়ে বোর্ড অব পিসের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এই বিষয়ে গেল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টও দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে নিরস্ত্রীকরণের বিষয়ে হামাসের সম্মতির পর গাজা শাসন করতে প্রস্তুত বলে জানিয়েছে ফিলিস্তিনি টেকনোক্রেটিক কমিটি। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, গাজা পুনর্গঠনের জন্য দীর্ঘস্থায়ী আন্তর্জাতিক অঙ্গীকার, পর্যাপ্ত আর্থিক সংস্থান এবং সকল অংশীদারের মধ্যে সহযোগিতা প্রয়োজন। তবে চুক্তির বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অবশ্য বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, গাজায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস সম্পূর্ণভাবে নিরস্ত্র না হলে নিজ সেনাদের প্রত্যাহার করবে না তেল আবিব। আর খসড়াটিকে অগ্রহণযোগ্য বলে তা নাকচ করে দিয়েছেন কট্টর ডানপন্থী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। অন্যদিকে ইসরায়েল তাদের সব ধরনের আগ্রাসন বন্ধের পাশাপাশি গাজা থেকে তাদের বাহিনী প্রত্যাহার করলেই অস্ত্র হস্তান্তর করা হবে বলে জানিয়েছে হামাস। যাদের নিয়ে এই চুক্তি, তাদের এমন মুখোমুখি অবস্থান সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠী সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য বোর্ড অব পিসের করা চুক্তিতে খুশি ইসরায়েল। Very good. They've been very good about it. Most people said that would be a deal that would be undoable. Now, will it go through its ups and downs? It's a very complex situation over there. The people are very complex and difficult. Many cases wonderful, many cases not so wonderful. এদিকে ট্রাম্পের এমন ইতিবাচক মন্তব্যের মধ্য দিয়েও গাজা জুড়ে বিমান হামলা অব্যাহত রেখেছে আইডিএফ বাহিনী। এমন পরিস্থিতিতে এই চুক্তিও তথাকথিত যুদ্ধবিরতির মতো ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।
মানব পাচারকারীদের গুজবের ফাঁদে পড়ে স্পেনের সেউতায় জড়ো হয়েছেন হাজারো অভিবাসন প্রত্যাশী। সমুদ্র পথে আটক অভিবাসীদের মরক্কোতে ফেরত পাঠানো যাবে না, স্পেনের সুপ্রিম কোর্ট এমন রায় দিয়েছে বলে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালায় মানব পাচারকারী চক্র। আর এই প্রলোভনে পড়ে স্পেনে ঢুকে পড়েন প্রায় 60,000 অভিবাসী। এরই মধ্যে অভিবাসন প্রবাহে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 57 জনে। সতীর্থ কর্মকার জানাবেন বাকিটা। উত্তর আফ্রিকায় অবস্থিত স্পেনের সার্বভৌম ছিটমহল সেউতা। কাটাতারের বেড়া পার হয়ে মরক্কো থেকে এই সেউতায় ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসন প্রত্যাশী। 2021 সালে সবশেষ এমন দৃশ্য দেখেছিল বিশ্ববাসী। সেবার প্রায় 10,000 তরুণ সীমান্ত পার হয়ে চলে আসেন স্পেনের এই সেউতা অঞ্চলে। এখন প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে 1-2 দিনের ব্যবধানে এত বিপুল সংখ্যক মানুষ একসাথে সাগর পাড়ি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এসেছেন সেউতায়। এই গণ অনুপ্রবেশের পেছনে মানব পাচারকারী মাফিয়া চক্রের গুজবকে দায়ী করছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। সম্প্রতি স্পেনের সুপ্রিম কোর্ট সমুদ্রপথে আসা অভিবাসীদের সরাসরি ফেরত পাঠানোর ক্ষেত্রে আইনি প্রক্রিয়ায় বাধ্যবাধকতা সংক্রান্ত একটি রায় দেন। পাচারকারী চক্র এই রায়ের ভুল ব্যাখ্যা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিয়ে হাজার হাজার মানুষকে সীমান্তে টেনে এনেছেন বলে ধারণা করা হচ্ছে। ছড়িয়ে পড়া গুজবটি ছিল সমুদ্রপথে আটক অভিবাসীদের তাৎক্ষণিকভাবে মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। রায়ে এমন নির্দেশ দিয়েছেন স্পেনের সর্বোচ্চ আদালত। কিন্তু এর সঙ্গে আছে অর্থনৈতিক সংকটের চিত্র। মরক্কোয় তরুণ ও নারীদের মধ্যে বেকারত্বের হার সবচেয়ে বেশি। কাজের অভাব ও দারিদ্র্য তাদের ইউরোপে ভাগ্য অন্বেষণে বাধ্য করছে বহু বছর ধরে। এখানে যোগ হয়েছে ভৌগোলিক সুবিধার বিষয়টিও। সেউতা ও মেনিলা ইউরোপীয় ইউনিয়নের সাথে আফ্রিকার একমাত্র স্থল সীমান্ত হওয়ায় মরক্কো থেকে খুব সহজেই সেখানে পৌঁছানো সম্ভব। বছরের অন্যান্য সময়েও এই সেউতায় অভিবাসীদের অনুপ্রবেশ ঘটে, কিন্তু এমন ব্যাপক হারে নয়। এদিকে অভিবাসী অনুপ্রবেশের ঘটনায় উদ্বেগ ও প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক মহল। সীমান্ত লঙ্ঘনের এই দৃশ্যকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন ইইউ কমিশনার। আর প্রয়োজনে স্পেনের সাথে সেনগেন মুক্ত সীমান্ত চুক্তি স্থগিত করার হুমকি দিয়ে রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। জানাবো খেলার খবর। অপেক্ষার পালা শেষে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলার উদ্দেশ্যে উড়াল দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। প্রথম ধাপে গেছেন কোচিং স্টাফ সহ 18 জনের বহর। বাকিরা রওনা দেবেন কাল। এদিন ক্যামেরার সামনে কথা বলেননি কোনো ক্রিকেটার। দেখুন আসাদুজ্জামান লিটনের প্রতিবেদন। ঘরের মাঠে প্রস্তুতি নেওয়া শেষ, এবার অস্ট্রেলিয়ায় মূল পরীক্ষার পালা। আর সে লক্ষ্যে শুক্রবার রাতে প্রথম ধাপে দেশ ছেড়েছেন জাতীয় দলের কয়েকজন ক্রিকেটার ও টিম অফিসিয়ালরা। বিমানবন্দরে শুরুতে দেখা যায় ফিল সিমন্সকে। জাতীয় দলের হেড কোচের কিছুক্ষণ পরই সপরিবারে আসেন টিম ম্যানেজার নাফিস ইকবাল। একে একে ইমিগ্রেশন এরিয়ায় প্রবেশ করেন তালহা জোবায়ের ও মোহাম্মদ আশরাফুলও। প্রথম ফ্লাইটে 10 জন কোচিং স্টাফদের সাথে উড়াল দিয়েছেন কয়েকজন ক্রিকেটারও। তানজিদ তামিম ও অমিত হাসান একসঙ্গে এলেও আলাদাভাবে বিমানবন্দরে পৌঁছান তাইজুল ইসলাম, মুশফিকুর রহিম, খালেদ আহমেদ ও সাদমান ইসলাম। প্রিয় তারকাদের কাছ থেকে দেখতে ভিড় করেন অনেক সমর্থক। তবে এদিন ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউই। দীর্ঘ 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ। আগামী 13 আগস্ট ডারউইনে শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে 6 থেকে 8 আগস্ট 3 দিনের প্রস্তুতি ম্যাচে নিজেদের শেষবার ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবেন ক্রিকেটাররা। সিরিজের শেষ ম্যাচ শুরু হবে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ এরেনায়। 2 ম্যাচের এই টেস্ট সিরিজ আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। অস্ট্রেলিয়ার মাটিতে ভালো ক্রিকেট খেলার প্রত্যাশা নিয়েই উড়াল দিচ্ছেন ক্রিকেটাররা, যেখানে সঙ্গে রয়েছে সাম্প্রতিক বছরগুলোতে বিদেশের মাটিতে স্মরণীয় কিছু টেস্ট জয়ের আত্মবিশ্বাস। স্কোয়াডের বাকি ক্রিকেটাররা আগামী 2 আগস্ট আরেকটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আসাদুজ্জামান লিটন, এখন, ঢাকা। বিশ্ব ফুটবলে তীব্র বিরোধিতা আর অভ্যন্তরীণ বিদ্রোহের মুখে শেষ পর্যন্ত নতি স্বীকার করলেন ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো। বিশ্বকাপ ফুটবলের সত্ত্ব 15 বিলিয়ন পাউন্ডে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির বিতর্কিত সিদ্ধান্ত বাতিল করেছে ফিফা। উয়েফা, কনকাকাফ এবং এএফসির ফিফা বয়কটের হুমকির মুখে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হন ইনফান্তিনো। আরও জানাচ্ছেন মিনারুল ইসলাম।
ফিফা বিশ্বকাপের 20% অংশীদারিত্ব বিক্রি করার পরিকল্পনা করলে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর বিতর্কিত পরিকল্পনা ফুটবলে ঐক্যের বদলে চরম বিভাজন তৈরি করে। প্রস্তাবটি সামনে আসতেই বিশ্বজুড়ে শুরু হয় চরম সমালোচনা ও তুমুল বিরোধিতা। প্রথমে ইউরোপীয় ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা, এরপর উত্তর আমেরিকান কনকাকাফ এই পরিকল্পনার বিরোধিতা করে। তবে ইনফান্তিনোর এই মেগা ডিল গুড়িয়ে দেওয়ার পেছনে মূল ধাক্কাটি আসে এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসির কাছ থেকে। এএফসি সরাসরি উয়েফা ও কনকাকাফের পাশে দাঁড়িয়ে প্রস্তাবটি প্রত্যাখ্যান করলে বিশ্বের 211টি দেশের সমর্থনের অর্ধেকের বেশি ভোট পাওয়ার আশা শেষ হয়ে যায় ইনফান্তিনোর। বহিরাগত চাপের পাশাপাশি ফিফার নিজস্ব পদস্থ কর্মকর্তাদের নজিরবিহীন বিদ্রোহের মুখে পড়েন ইনফান্তিনো। এই চুক্তির পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের যোগসাজশের কথাও উঠে আসে। একই সাথে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রি বার্নহ্যাম সহ ফুটবল সংশ্লিষ্ট শীর্ষ নেতৃত্ব সরাসরি জিয়ান্নো ইনফান্তিনোর পদত্যাগও দাবি করেন। সার্বিক পরিস্থিতিতে ব্যাকফুটে এসে এক আনুষ্ঠানিক বিবৃতিতে ইনফান্তিনো স্বীকার করেন প্রকল্পটি ফুটবলে বিভেদ সৃষ্টি করেছে, তাই ফুটবলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থেই পরিকল্পনা থেকে সরে আসছে ফিফা। বিশ্বকাপ ফুটবলের স্বত্ব বিক্রির পরিকল্পনা থেকে ফিফা পিছু হটলেও আগামী সেপ্টেম্বরের মধ্যে 2030 বিশ্বকাপকে 64 দলের টুর্নামেন্টে রূপ দেওয়ার নতুন পরিকল্পনার দিকে হাঁটছে সংস্থাটি। তবে বিশেষজ্ঞদের মতে এই নাটকীয় পতনের পর আগামী নির্বাচনে ইনফান্তিনোর চেয়ার যে বড় ধরনের ঝুঁকির মুখে পড়ল তা এক প্রকার নিশ্চিত। মিনারুল ইসলাম, এখন। ফিফা এবং উয়েফার মধ্যকার রাজনৈতিক দ্বিমুখী লড়াই এবার বড় ধরনের মোড় নিতে যাচ্ছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একক প্রভাবের লাগাম টানতে তার বিরুদ্ধে শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করানোর পরিকল্পনা করছে উয়েফা। আর সেই লড়াইয়ে তারা পাশে চাইছে ফরাসি ক্লাব পিএসজির মালিক নাসের আল খেলাইফিকে। মিনারুল ইসলামের আরেকটি প্রতিবেদন। বিশ্ব ফুটবলের রাজত্ব ও নীতি নির্ধারণে উয়েফা এবং ফিফার ভেতরের দ্বন্দ্ব বহুদিনের, তবে এই লড়াই এবার আরও তীব্র হচ্ছে। দ্য টেলিগ্রাফের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর চেয়ার নড়বড়ে করে দিতে আন্তর্জাতিক ফুটবলে নতুন নেতৃত্ব আনার জোর চেষ্টা চালাচ্ছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা। আর এই পদের জন্য উয়েফার মূল পছন্দ পিএসজির প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। তিনি কেবল পিএসজির প্রধানই নন, বরং ইউরোপীয় ক্লাব অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং উয়েফার নির্বাহী কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য। কিন্তু প্রশ্ন উঠছে, কেন ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে বা সরাতে এত তৎপর হয়ে উঠছে ইউরোপ? এর নেপথ্যে প্রধান কারণ ফিফার বিতর্কিত সূচি এবং বাণিজ্যিক নীতি। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উদ্যোগে 32 দলের বর্ধিত ফিফা ক্লাব বিশ্বকাপ আয়োজন এবং 48 দলের বিশ্বকাপ প্রবর্তন আন্তর্জাতিক ও ক্লাব ফুটবলের ম্যাচ সূচিকে চূড়ান্ত জটের মুখে ঠেলে দিয়েছে। উয়েফা এবং ইউরোপীয় ক্লাবগুলোর অভিযোগ, ফুটবলারদের শারীরিক সক্ষমতা ও ক্লাব স্বার্থ তোয়াক্কা না করে কেবল নিজেদের বাণিজ্য ও আধিপত্য সম্প্রসারণেই বেশি মগ্ন ফিফা। একই সাথে চ্যাম্পিয়ন্স লিগ সহ ইউরোপের মূল ফুটবল সত্ত্ব ও বিশ্ব ফুটবলের রাজস্ব বণ্টনে ফিফার একক নিয়ন্ত্রণের চেষ্টাও ভালোভাবে নেয়নি উয়েফা। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্য ও ইউরোপ উভয় অঞ্চলেই সমান প্রভাবশালী নাসের আল খেলাইফিকে ইনফান্তিনোর যোগ্য বিকল্প ভাবছে উয়েফা। বিপুল আর্থিক শক্তি এবং ইউরোপীয় ক্লাবগুলোর মধ্যে তার সুসংহত অবস্থান ইনফান্তিনোর বিশ্বব্যাপী আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করছেন ইউরোপীয় ফুটবলের নীতি নির্ধারকরা। যদিও নাসের আল খেলাইফি বা উয়েফা আনুষ্ঠানিকভাবে এখনই কোনো প্রার্থিতা ঘোষণা দেয়নি, তবে ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানানো এই তোড়জোড় ইঙ্গিত দিচ্ছে বিশ্ব ফুটবলের ক্ষমতার মূল মঞ্চে খুব শীঘ্রই বড় ধরনের পট পরিবর্তনের লড়াই শুরু হতে যাচ্ছে। মিনারুল ইসলাম, এখন। এই ছিল এখন বাণিজ্যে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।